আমরা গত ক্লাসে পড়ছিলাম রিসার্চ ডিজাইনের কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন সম্পর্কে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ এরও কিছু পড়ছি। তো আমাদের বাকি ছিল হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনগুলা। তো আজকের ক্লাসে আমরা কন্টিনিউ করব এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। সো এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যে দুই ধরনের মূলত আছে, একটা হচ্ছে যে ট্রু এক্সপেরিমেন্টাল আর আরেকটা হচ্ছে যে কোয়াজি এক্সপেরিমেন্টাল ডিজাইন। সো আমরা আগে ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন সম্পর্কে জানবো, দেন আমরা কজি এক্সপেরিমেন্টাল ডিজাইন সম্পর্কে জানবো। সো প্রথমে আসি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনটা কি। সো এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন হচ্ছে যে একটা সায়েন্টিফিক ফ্রেমওয়ার্ক যেটার মাধ্যমে আমরা কজ এবং ইফেক্ট রিলেশনশিপ সম্পর্কে জানি দুইটা ভেরিয়েবলের মধ্যে। সো কজ ইফেক্ট রিলেশনশিপ বলতে কি বোঝায়? সাধারণত কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছু এপ্লাই করার পরে এটার ইফেক্ট কি হচ্ছে সেটা জানা। সো একটা কজ, এই কজের জন্য এটার ইমপ্যাক্ট কি হচ্ছে সেটা জানাকে আমরা বলি হচ্ছে যে কজ ইফেক্ট রিলেশনশিপ। সো এইটা হচ্ছে যে এখানে মাল্টিপল ওয়ান এবং মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতে পারে এবং এইটা বিভিন্ন ফ্যাক্টর দ্বারা কন্ট্রোল হতে পারে এবং এইটা হচ্ছে যে একটা ইফেক্ট এবং রিলেশনশিপ দেখিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর কেন্দ্র করে। সো এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের ক্যারেক্টারিস্টিক্স গুলো সম্পর্কে জানবো। সো এক্সপেরিমেন্টাল ডিজাইনের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দেখেন ম্যানিপুলেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো ম্যানিপুলেশন বলতে so researcher actively changes or introduced the independent variable. So এইটা মূলত একটা ট্রিটমেন্ট বা কোনো কিছু। সো এই ট্রিটমেন্টটা আমরা ডিফারেন্ট কন্ডিশনের বা মানে ডিফারেন্ট গ্রুপের পিপলদের উপরে অ্যাপ্লাই করি। সো আপনার লো ব্যাক পেইন পেশেন্টের উপরে আমরা এপ্লাই করছি, সাপোজ আমাদের ফিজিওথেরাপি ইন্টারভেনশনের কথা যদি বলি, একটা গ্রুপকে আমরা এপ্লাই করছি শক ওয়েভ থেরাপি, একটা গ্রুপকে এপ্লাই করছি আমরা আপনার লেজার, ক্লাস 4 লেজার, আরেকটা গ্রুপকে আমরা এপ্লাই করছি আপনার ম্যাগনেটোথেরাপি। সো এই যে ডিফারেন্ট ট্রিটমেন্ট প্রসিডিউর, এটা একটা গ্রুপ অফ পিপলের উপরে অ্যাপ্লাই করছি বা একটা কন্ডিশনের উপরে অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে যে দেখেন আমরা এই যে ভ্যারিয়েবল গুলাকে ম্যানিপুলেট করছি, এটার মাধ্যমে একটা আউটকাম মেজার বের করে আনতে চাচ্ছি। আউটকাম মেজারটা কি? আইদার পেইন কমাতে চাচ্ছি বা তার ফাংশনাল স্ট্যাটাসটাকে ইমপ্রুভ করতে চাচ্ছি। কন্ট্রোল ওভার এক্সট্রানাস ভ্যারিয়েবল। সো এইটার ক্ষেত্রে আমরা যেটা ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, এইটাকে আপনার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়ে ম্যানিপুলেট করা, তারপরে এটা হচ্ছে যে রিসার্চটা কন্ট্রোল করে বা মিনিমাইজ করে বা আদার্স ফ্যাক্টরস দিয়ে এটাকে ইনফ্লুয়েন্স করে এটার কি আউটকাম আসছে সেই আউটকামটা দেখার জন্য। সো এইটা ফর এক্সাম্পল আমরা মনে করেন যে কোনো ট্রিটমেন্ট দিচ্ছি, সেই ট্রিটমেন্টে দেখা যাচ্ছে প্যারাসিটামল দিচ্ছি। তো প্যারাসিটামল একটা গ্রুপ অফ পিপলকে প্যারাসিটামল দিচ্ছি যে তার হেডেকের কি ইম্প্যাক্ট পড়ে। এখন আরেকটা গ্রুপ অফ পিপলকে আমি এটা একটা প্লেসিবো দিচ্ছি যে এইটা হচ্ছে যে এই জাস্ট শুধু ঔষধ দিয়েই তারকে, আর আরেকটা গ্রুপকে কোনো ট্রিটমেন্ট দিচ্ছি না। সো আমরা এটা দেখার জন্য যে এই যে আপনার ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টের উপরে আদার্স যে ফ্যাক্টর গুলা আছে এই ফ্যাক্টর গুলাও কোনো ইমপ্যাক্ট ফেলে কিনা। মানে ট্রুলি প্যারাসিটামল প্লেসিবো বা কন্ট্রোলের চেয়ে ইফেক্টিভ কিনা এটা দেখার জন্য। তার মানে একটা ভেরিয়েবলকে আমরা অন্য আরেকটা ভেরিয়েবল দিয়ে ম্যানিপুলেট করতে পারছি এই এক্সপেরিমেন্টাল গ্রুপ ডিজাইনের মাধ্যমে। তারপরে আপনার র‍্যান্ডম অ্যাসাইনমেন্ট।
সো র্যান্ডম অ্যাসাইনমেন্ট আপনার এক্সপেরিমেন্টাল ডিজাইনের একটা কোর প্রিন্সিপাল। সো এই ক্ষেত্রে আপনার পার্টিসিপেন্ট গুলাকে আপনার কোনো কন্ট্রোল থাকবে না গ্রুপে ইনভলভমেন্টের ক্ষেত্রে। ট্রুলি আপনাকে এইটা আইদার লটারির মাধ্যমে অথবা র্যান্ডমাইজেশন প্রক্রিয়া ফলো করে আপনাকে এইখানে হচ্ছে যে গ্রুপে অ্যাসাইন করতে হবে। সো র্যান্ডমাইজেশনের আসলে র্যান্ডম অ্যাসাইনমেন্টের ইম্পর্টেন্সটা কি? সাপোজ আপনার কাছে একই টাইমে একটা পেইন আসে, অনেক সিভিয়ার পেশেন্ট আসে, অনেক সিভিয়ার পেইন নিয়ে ভাস স্কেল সাপোজ 9, আরেকটা পেশেন্ট আসছে আপনার কাছে ভাস স্কেল 6 নিয়ে, আরেকটা পেশেন্ট আসছে ভাস স্কেল 7 নিয়ে, আরেকটা 8 নিয়ে, তার মানে 5 6 7 8 এখন 9, এই চারটা পেশেন্টের আপনি তো চাইবেন, আপনি তো জানেন যে যে পেশেন্টটার ভাস কম আছে, তার মানে ব্যথা কম আছে, তার আউটকাম আগে ভালো আসবে। যে পেশেন্টটার ব্যথা বেশি আছে তার আউটকাম একটু আসতে সময় লাগবে বা খারাপ আসতে পারে। সো আপনি কি করলেন, যদি র্যান্ডম অ্যাসাইনমেন্ট না থাকে আপনি কি করতেন, যে পেশেন্টের ব্যথা কম আছে তাকে আপনি এক্সপেরিমেন্টাল গ্রুপে দিবেন, যে পেশেন্টের ব্যথা অনেক বেশি আছে তাকে কন্ট্রোল গ্রুপে দিচ্ছেন। এটা আমাদের ইন্টেনশনালি আমরা এটা করে ফেলতে পারি। সো ইন্টেনশনালি যাতে এটা না করি, আমাদের এই যে বায়াসনেসটাকে মিনিমাইজ করার জন্য এই র্যান্ডম অ্যাসাইনমেন্টটা এক্সপেরিমেন্টাল স্টাডিতে মাস্ট ইম্পর্টেন্ট। কন্ট্রোল গ্রুপটা থাকা randomized control trial, randomized clinical trial. So randomized control trial বা randomized clinical trial এ হলে প্লেসিবো থাকবে, কন্ট্রোল ট্রায়াল হলে কন্ট্রোল গ্রুপ থাকবে একটা। সো এটা বিভিন্ন এরকম হতে পারে, প্লেসিবো কন্ট্রোল ট্রায়াল, তারপরে হচ্ছে যে আপনার ট্রু কন্ট্রোল ট্রায়াল। সো এরকম হতে পারে যে কোনো কিছু। সো কন্ট্রোল গ্রুপটা এই র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এই কন্ট্রোল গ্রুপে আমরা কি করি আসলে, একটা গ্রুপ অফ পিপল ট্রিটমেন্ট পাবে আর একটা গ্রুপ অফ পিপল ট্রিটমেন্ট পাবে না। সো এই ট্রিটমেন্ট পাবে না এরকম কেমন হবে, সাপোজ আপনার বা স্ট্যান্ডার্ড কেয়ার পাবে। সো আমি একটু আগে বললাম যে একটা গ্রুপ অফ পিপলকে আমরা সাপোজ শকওয়েভ থেরাপি দিচ্ছি, আর আরেকটা সাথে অল্টারনেট কেয়ার দিচ্ছি। অল্টারনেট কেয়ারের মধ্যে কি হাইড্রোকোলেটর প্যাক দিচ্ছি, টেন্স দিচ্ছি, আর আরেকটা গ্রুপকে আমরা শুধু হাইড্রোকোলেটর প্যাক আর টেন্স দিচ্ছি, শকওয়েভ থেরাপি দিচ্ছি না। তো এই শকওয়েভ থেরাপি তাকে অ্যাডিশনাল দেওয়ার জন্য তার কি ইম্প্যাক্ট পড়ছে, এটা হচ্ছে যে এটাকে আমরা বলছি কন্ট্রোল গ্রুপ ডিজাইন। যে আমরা এই যে শকওয়েভটাকে কন্ট্রোল করছি, একটা গ্রুপকে দিচ্ছি একটা গ্রুপকে দিচ্ছি না। সো বেসলাইন আমরা দুইটা ইন্টারভেনশনের পার্থক্য কি হচ্ছে এটা দেখার জন্য আমরা সাধারণত কন্ট্রোল গ্রুপটা এখানে এসেনশিয়াল। সো এক্সপেরিমেন্টাল স্টাডির ক্ষেত্রে কি কি থাকবে, ম্যানিপুলেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ট্রোল ওভার এক্সট্রেনাস ভেরিয়েবল, তারপর র্যান্ডম অ্যাসাইনমেন্ট মাস্ট, কন্ট্রোল গ্রুপ মাস্ট, তারপরে কজ ইফেক্ট রিলেশনশিপ, আমরা কোনটা থেকে কজ এবং ইফেক্ট রিলেশনশিপ স্ট্যাবলিশমেন্টের জন্য আমরা সাধারণত একটা কোনো ট্রিটমেন্ট বা একটা কোনো মডিফাইয়েবল ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা দেখার জন্য আমরা সাধারণত র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করি। আর রিপ্লিকেবিলিটি এবং রিলায়েবিলিটি। সো এই র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের সাধারণত আমরা যদি এটা ওয়েল ডিজাইন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হয়, এটা এইটার মেথোডোলজি এরকম ভাবে হবে যাতে আরেকজন চাইলে সাথে সাথে চাইলে সেটাকে রিপ্লিকেট করতে পারে বা এটাকে নতুন ভাবে তৈরি করতে পারে বা নতুন ভাবে অন্য আরেকটা এরিয়াতে এই স্টাডিটা করতে পারে। দ্যাট মিনস আপনার এই যে ইনস্ট্রুমেন্ট গুলা ইউজ করছেন, এই যে কোশ্চেনার গুলা ইউজ করছেন, এগুলা ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি থাকতে হবে। সো এক্সপেরিমেন্টাল ডিজাইনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, প্রি টেস্ট পোস্ট টেস্ট কন্ট্রোল গ্রুপ ডিজাইন, টু গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন, তারপর পোস্ট টেস্ট অনলি কন্ট্রোল গ্রুপ ডিজাইন, ওয়ান ওয়ে রিপিটেড মেজার ডিজাইন, ক্রসওভার ডিজাইন, টু ওয়ে ডিজাইন উইথ টু রিপিটেড মেজার, মিক্সড মেথড ডিজাইন। সো এগুলার আমরা একটু জাস্ট ডিটেলস ডেসক্রিপশন সম্পর্কে জানবো। সো প্রি টেস্ট পোস্ট টেস্ট কন্ট্রোল গ্রুপ ডিজাইন সম্পর্কে দেখি আমরা একটা ফ্লো চার্ট এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখেন ফার্স্ট আমরা স্টাডি স্যাম্পল, সো স্টাডি স্যাম্পলকে আমরা র্যান্ডম, যেহেতু র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল র্যান্ডম অ্যাসাইনমেন্ট থাকবে,
র্যান্ডম অ্যাসাইনমেন্টের একটা গ্রুপকে আমরা বলতেছি এক্সপেরিমেন্টাল গ্রুপ, একটা গ্রুপকে আমরা বলছি কন্ট্রোল গ্রুপ। সো এক্সপেরিমেন্টাল এবং কন্ট্রোল গ্রুপ আমরা যে ইন্টারভেনশনটাই দিচ্ছি সেই ইন্টারভেনশনটা দেওয়ার আগে একটা প্রি টেস্ট নিব। সো প্রি টেস্টে বেসলাইন সবকিছু সোশিও ডেমোগ্রাফিক ইনফরমেশন গুলা থাকবে। দেন আপনার আমরা যে আউটকাম অ্যাসেসমেন্ট গুলা করব সেই আউটকাম অ্যাসেসমেন্ট গুলা থাকবে। দেন আমরা এক্সপেরিমেন্টাল গ্রুপকে এক্সপেরিমেন্টাল ইন্টারভেনশন দিব, আর কন্ট্রোল গ্রুপে আমরা ইদার কোনো ইন্টারভেনশন নাও দিতে পারি, অথবা প্ল্যাসিবো দিতে পারি, অথবা স্ট্যান্ডার্ড কেয়ার দিতে পারি। দেন আমরা পোস্ট টেস্ট নিব দুই গ্রুপেরই। সো সো আমরা কিছু বলবেন কেউ? সো এই যে আমরা ইন্টারভেনশনের আগে প্রি টেস্ট নিচ্ছি, দেন ইন্টারভেনশনের পরে পোস্ট টেস্ট নিচ্ছি, এবং এখানে একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ থাকছে, একটা কন্ট্রোল গ্রুপ থাকছে। সো এটাকে আমরা এই ডিজাইনটাকে বলি হচ্ছে প্রি টেস্ট পোস্ট টেস্ট কন্ট্রোল গ্রুপ ডিজাইন। ওকে, এরপরে দেখেন আমরা টু গ্রুপ প্রিটেস্ট পোস্টেজ ডিজাইন, টু গ্রুপ প্রিটেস্ট পোস্টেজ ডিজাইনেও সেম আমাদের র্যান্ডম অ্যাসাইনমেন্ট থাকবে, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ, একটা কন্ট্রোল গ্রুপ। সো এইখানে আমরা কি করছি, প্রিটেস্ট দুইটারই নিলাম, নেওয়ার পরে এক্সপেরিমেন্টাল ইন্টারভেনশন 1 আর এক্সপেরিমেন্টাল ইন্টারভেনশন 2। সো এইখানে আমরা এক্সাম্পলে বলি, আমরা একটা ড্রাগের ডোজ ক্যালকুলেশন করব। সো আমরা একটা সাপোজ প্যারাসিটামলে আমরা বললাম হেডেকে প্যারাসিটামল কত এমজি আসলে লাগে, এটা ডোজ ক্যালকুলেশন করব স্ট্যান্ডার্ড মানুষের, যার ওজন 60 থেকে 65 কেজি তাদের ক্ষেত্রে। তো এখানে আমরা দুইটা গ্রুপেরই প্রি টেস্ট নিলাম, একটা গ্রুপ অফ পিপলকে আমরা দিলাম প্যারাসিটামল 500 এমজি, একটা গ্রুপকে দিলাম হচ্ছে 750 এমজি। কোন ইয়েটা মেইন ইয়েটা বেশি কাজ করে। সো আমরা দুইটা গ্রুপে দেখেন এক্সপেরিমেন্টাল ইন্টারভেনশন 1, এক্সপেরিমেন্টাল ইন্টারভেনশন 2 নিয়ে দুইটা গ্রুপেরই পোস্ট টেস্ট করলাম, করে অ্যানালাইসিস করে দেখলাম যে কোনটা বেশি কাজ করছে। তো এটাকে বলতেছি আমরা টু গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন। তার মানে আমরা যদি কোনো কিছুর ড্রাগের ডোজ ক্যালকুলেট করতে চাই, বা কোনো ট্রিটমেন্টের ইফিকেসি ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে আমরা কোনটার চেয়ে সুপিরিয়র। সাপোজ আমরা বললাম যে আমাদের ফিজিওথেরাপির একটা এক্সাম্পল দেই, যে আমরা শকওয়েভ থেরাপি অথবা ম্যাগনেটোথেরাপি, শকওয়েভ বা ম্যাগনেটোথেরাপি কোনটার উপর সুপিরিয়র এটা দেখার জন্য আমরা ইয়ে করলাম। সো আমরা একটা গ্রুপকে এক্সপেরিমেন্টাল গ্রুপ 1 কে শকওয়েভ দিলাম, এক্সপেরিমেন্টাল গ্রুপ 2 কে দিলাম ম্যাগনেটোথেরাপি, কোনটার উপরে সুপিরিয়র এটা দেখবো এটার জন্য। তো এই ধরনের ডিজাইনকে বলা হয় ট্রু গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন। এরপরে মাল্টি গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন, সেম টু গ্রুপের মতো আমরা এইখানে দেখা যাচ্ছে যে একটা ওই যে যেটা বললাম যে শকওয়েভ থেরাপির একটা দিলাম, তারপরে ম্যাগনেটোথেরাপির একটা দিলাম, আর একটা কন্ট্রোল রাখলাম। সো দেখবো আমরা ক্যালকুলেট করে কন্ট্রোলের চেয়ে শকওয়েভ বেশি কাজ করে, না কন্ট্রোলের চেয়ে হচ্ছে যে ম্যাগনেটো বেশি কাজ করে, আবার শকওয়েভ আর ম্যাগনেটোর মধ্যে কোনটা বেশি কাজ করে। তার মানে তিনটা গ্রুপের মধ্যে আমরা পার্থক্য দেখবো যখন, তখন আমরা এটাকে বলি হচ্ছে যে মাল্টি গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন। এটা ইভেন হতে পারে 4টে গ্রুপ, ইভেন হতে পারে 5টা গ্রুপ, আপনি চাইলে অনেকগুলা গ্রুপকে নিতে পারেন এইভাবে। এরপরে প্রি টেস্ট অনলি কন্ট্রোল গ্রুপ ডিজাইন। সো এইখানে কোনো হচ্ছে যে পোস্ট টেস্ট অনলি কন্ট্রোল গ্রুপ ডিজাইন, এখানে কোনো প্রি টেস্ট থাকবে না। সো আমরা ইন্টারভেনশন দিব, ইন্টারভেনশন দেওয়ার পরে পোস্ট টেস্ট নিব, নেওয়ার পরে এটা অ্যানালাইসিস করে দেখব। এরপরে আসি আমরা ক্রস ওভার ডিজাইন। সো ক্রস ওভার ডিজাইনে কি হচ্ছে দেখেন, এখানে আমাদের একটা ওই যে সেম স্টাডি আপনার টু গ্রুপ প্রিটেস্ট পোস্টেজ ডিজাইনের মতো যেরকম, তো এই ক্ষেত্রে আমরা কি করব, স্টাডি স্যাম্পলটা নিচ্ছি, নিয়ে র্যান্ডম অ্যাসাইনমেন্ট করলাম গ্রুপ 1 এবং গ্রুপ 2, প্রি টেস্ট করব দুইটা গ্রুপেরই, দেন একটাতে এক্সপেরিমেন্টাল ইন্টারভেনশন দিব, একটাতে কোনো ইন্টারভেনশন দিব না। দেওয়ার পরে এটাকে আমরা পোস্ট টেস্ট করব, পোস্ট টেস্ট করার পরে এটাকে আমরা আবার ক্রস ওভার করব। ক্রস ওভার বলতে যেইটা এক্সপেরিমেন্টাল পাইছিল সেটাকে আমরা কন্ট্রোলে নিব, আর যেটা কন্ট্রোল ছিল সেটাকে এক্সপেরিমেন্টালে নিব, নেওয়ার পরে আবার প্রি টেস্ট করব।
প্রি-টেস্ট করার পরে দেন এক্সপেরিমেন্টাল ইন্টারভেনশন আর হচ্ছে যে নো ইন্টারভেনশন, দেন আমরা পোস্ট টেস্ট করব। দ্যাট মিনস এটাতে আমরা ২ বার হচ্ছে যে প্রি-টেস্ট করব, ২ বার পোস্ট টেস্ট করব। আর মাঝখানে কি হবে, যেই গ্রুপটা যেই ইন্টারভেনশন পাইছে এটাকে উল্টায় দিব। সো এটাকে বলা হচ্ছে যে ক্রস ওভার ডিজাইন। সো কি কি ফ্যাক্টর আমরা কনসিডার করব একটা ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন কে আপনার প্ল্যান করার ক্ষেত্রে? সো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো এইখানে অ্যাক্টিভলি ম্যানিপুলেট করতে পারবে রিসার্চার এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে। সো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? কোনো ট্রিটমেন্ট। কন্ট্রোল গ্রুপ এখানে ডেফিনেটলি কন্ট্রোল গ্রুপ থাকবে, এই যেটার উপরে বেসিস করে বা যেটার আইসোলেশন করে আমরা আপনার হচ্ছে যে ট্রিটমেন্টটাকে বা ট্রিটমেন্টের ইফিকেসিটাকে আমরা পার্থক্য করতে পারবো। সো কন্ট্রোল গ্রুপের মেইন পারপাসটা কি? বেজ লাইন কম্পারিজন করার জন্য। কন্ট্রোল গ্রুপের হচ্ছে যে মেইন ইয়েটা কি? এটা হচ্ছে যে প্লেসিবো স্ট্যান্ডার্ড অল্টারনেটিভের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এটা দেখার জন্য। র‍্যান্ডম অ্যাসাইনমেন্ট, র‍্যান্ডম অ্যাসাইনমেন্টে ইকুয়াল চান্স থাকে প্রত্যেকটা স্যাম্পল, প্রত্যেকটা পার্টিসিপেন্টের র‍্যান্ডম মানে হচ্ছে যে আপনার ট্রিটমেন্ট গ্রুপে অ্যাসাইন হওয়ার। তারপরে বায়াসনেস এর চান্সটা এখানে ডেফিনিটলি মিনিমাইজ হয়। ডিপেন্ডেন্ট মেজার ভেরিয়েবল মেজার করব। সো এটার ক্ষেত্রে প্রিসাইজ মেজারমেন্ট হবে এবং এটার প্রি-টেস্ট এবং পোস্ট টেস্ট অবশ্যই আমরা ক্যালকুলেট করব। তারপরে কন্ট্রোল গ্রুপ ডিজাইনের ক্ষেত্রে কি, কি হচ্ছে যে এর ক্ষেত্রে দেখেন কন্ট্রোল অর এক্সট্রেনাস ভ্যারিয়েবল মিনিমাইজ কনফাউন্ডিং ফ্যাক্টর। কনফাউন্ডিং ফ্যাক্টর কি? মনে করেন যে আপনার কোনো ট্রিটমেন্টের আমরা ইফিকেসি দেখতে চাচ্ছি। এখন এই ইফিকেসির জন্য আরো কিছু ফ্যাক্টর কাজ করে। যেমন আপনার এই যে প্রেগন্যান্সির সময় আপনার বা প্রেগন্যান্সির ইয়ার ক্ষেত্রে আপনার বেবির যে বার্থ ওয়েট, জন্মের সময় বাচ্চার বয়স, অনেকগুলা ফ্যাক্টরের উপর নির্ভর করে না? এখন আপনি দেখলেন যে কোনো নিউট্রিশন বাচ্চার হচ্ছে যে বার্থ ওয়েটের উপর ইমপ্যাক্ট ফেলে কিনা। এখন আপনি একটা গ্রুপ অফ পিপলকে একটা স্পেসিফিক নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিলেন, আরেকটা গ্রুপ অফ পিপলকে দিলেন না। এখন এইখানে কিছু মানে এই যে কনফাউন্ডিং ফ্যাক্টর থাকতে পারে। যেমন আপনি নিউট্রিশন দিচ্ছেন কিন্তু একটা গ্রুপ অফ পিপল এর মনে করেন ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে। সো ডায়াবেটিস থাকলে দেখবেন জেস্টেশনাল ডায়াবেটিস থাকলে তার বেবির বার্থ ওয়েট বেশি হয়। আরেকটা গ্রুপ অফ পিপল এর নাই। সো এই যে ডায়াবেটিস এটাকে যদি আপনি আগে থেকে জাস্টিফাই না করে রাখেন, তাহলে এখানে কিন্তু দেখবেন যে এইটা একটা কনফাউন্ডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। সো কন্ট্রোল গ্রুপের এই এক্সট্রেনাস ভেরিয়েবল গুলা এখানে কনফাউন্ডিং ফ্যাক্টর গুলাকে, তার মানে আপনাকে এক্সক্লুশন ক্রাইটেরিয়া রাখতে হবে যে যাদের ডায়াবেটিস আছে জেস্টেশনাল তাদেরকে আপনি এই স্টাডি থেকে এক্সক্লুড করবেন। একটা স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল, আপনি কোনো টেস্ট নিবেন বা কোনো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া রাখবেন, এটার একটা মানে গোল্ড স্ট্যান্ডার্ড একটা মেথড রাখবেন। মনে করেন যে আপনার এই যে ব্লাড যে অ্যানালাইজার গুলা আছে প্যাথোলজিক্যাল, বিভিন্ন রকমের অ্যানালাইজার আছে। আপনি একটা ফিলিপস এর অ্যানালাইজার আছে, আবার আরেকটা হচ্ছে যে মনে করেন নরমাল চায়না অ্যানালাইজার আছে। সো ফিলিপস এর ভিট্রোস যে অ্যানালাইজার গুলা, এগুলা যেরকম আপনাকে অ্যাকুরেট রেজাল্ট দিবে, চায়না ইয়াগুলা কিন্তু অ্যাকুরেট দিবে না। সো এগুলা এনভায়রনমেন্টাল কন্ট্রোল, ব্লাইন্ডিং এই ইস্যুগুলোকেও আপনাকে এনশিওর করতে হবে। ইথিক্যাল কনসিডারেশন ইম্পর্টেন্ট randomized কন্ট্রোল ট্রায়ালের। এইখানে ইনফর্মড কনসেন্ট লাগবে, তারপরে বেনিফিশিয়েন্স এন্ড নন ম্যালিফিসিয়েন্স লাগবে, জাস্টিফিকেশন, এই জিনিসগুলো আপনাকে এনশিওর করতে হবে। স্যাম্পল সাইজ এবং পাওয়ার, স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার, এগুলো আমরা ফার্দার পড়বো।
স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার শুড বি অ্যাপ্রোপ্রিয়েট, লেস দেন 80% হওয়া যাবে না, মোর দেন 80% হওয়া লাগবে। স্ট্যান্ডার্ড হচ্ছে 90 to 95%। আর রিপ্রেজেন্টেটিভনেস, সো আপনার যদি স্যাম্পল সাইজ প্রপারলি ক্যালকুলেট করে নেন, আপনার পাওয়ার অফ দ্য স্টাডি প্রপার নেন, যেটা ট্রু রিপ্রেজেন্টেটিভ হবে। যদি আপনার স্যাম্পল সাইজ কম থাকে, এটা আপনার স্টাডিটা ট্রুলি রিপ্রেজেন্টেটিভ হবে না। আচ্ছা, আগেরটা মনে হয় আমি শেয়ার করে দিছিলাম অলরেডি। কসি এক্সপেরিমেন্টাল স্টাডি যেটা, সো কসি এক্সপেরিমেন্টাল ডিজাইনটা কি? সো লাইক এক্সপেরিমেন্টাল ডিজাইন দেখতে পাচ্ছেন না, না আপনারা? আমি এটা শেয়ার করছি দাঁড়ান। সো কজি এক্সপেরিমেন্টাল ডিজাইনটা হচ্ছে যে লাইক এক্সপেরিমেন্টাল ডিজাইন, আপনার এইটা কজ ইফেক্ট রিলেশনশিপ দেখি আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে। সো এইখানে আপনার মেইন কিছু ফ্যাক্ট অ্যাবসেন্ট থাকে, যেমন র্যান্ডমাইজেশন অ্যাবসেন্ট থাকে, কন্ট্রোল গ্রুপে অ্যাবসেন্ট থাকবে, তারপরে হচ্ছে যে আপনার সাবজেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনার র্যান্ডম স্যাম্পলিংটা অ্যাবসেন্ট থাকতে পারে। সো কোয়াজি এক্সপেরিমেন্টাল সাধারণত আমরা করি যখন ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইনটা করা হচ্ছে যে সুইটেবল না, ইথিক্যাল প্র্যাকটিসের জন্য আপনি করতে পারছেন না, সো ইথিক্যাল কিছু আর নিয়ে থাকছে। সো এইটা করার আগে আমরা সাধারণত এই কোয়াজি এক্সপেরিমেন্টাল স্টাডিটা করি। সো কজি এক্সপেরিমেন্টাল এবং ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইনের মধ্যে মেইন পার্থক্য দেখেন। ট্রিটমেন্ট, অ্যাসাইনমেন্ট অফ দ্য ট্রিটমেন্ট। সো এইখানে কজি এক্সপেরিমেন্টালে আমরা নন র্যান্ডম স্যাম্পলিং, নন র্যান্ডমাইজেশনের মাধ্যমে করি। আর ট্রু এক্সপেরিমেন্টালে এখানে র্যান্ডম অ্যাসাইনমেন্ট মাস্ট লাগবে। কন্ট্রোল ওভার ট্রিটমেন্ট, এটার ক্ষেত্রে কজি এক্সপেরিমেন্টালে কন্ট্রোল ওভার ট্রিটমেন্ট থাকে না। এখানে স্টাডিজ প্রি এক্সিস্টিং গ্রুপ বা আপনার হচ্ছে যে ডিফারেন্ট ট্রিটমেন্ট আফটার ফ্যাক্ট, এই জিনিসগুলা থাকে। আর এইখানে ডিজাইন দ্য ট্রিটমেন্ট, রিসার্চার ট্রিটমেন্ট ডিজাইন করে হচ্ছে যে এক্সপেরিমেন্টাল ডিজাইনের ক্ষেত্রে। কন্ট্রোল গ্রুপ, আপনার হচ্ছে যে কজ এক্সপেরিমেন্টালে কন্ট্রোল গ্রুপ থাকে না সাধারণত, বা এটার প্রয়োজন হয় না। এক্সপেরিমেন্টাল ডিজাইনে মাস্ট বি কন্ট্রোল গ্রুপের প্রয়োজন। সো আমাদের একটা ইয়া ছিল যে ইমিডিয়েট ইফেক্ট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অন মোটর কগনিটিভ ফাংশন, এটা আমার একটা স্টাডি, একটা কোর্সি অফ এক্সপেরিমেন্টাল স্টাডি ছিল, যে আমরা একটা গ্রুপ অফ পিপল, মানে যারা স্টুডেন্ট ছিল, তাদের হচ্ছে যে মোটর কগনিটিভ ফাংশন বা মেমোরি দেখছি, ইমিডিয়েট মেমোরি আফটার এক্সারসাইজ। সো দেখা গেছে যে এক্সারসাইজের পরে, সিঙ্গেল বোট অফ এক্সারসাইজ মানে 30 মিনিটস অফ এক্সারসাইজের পরেই দেখা যাচ্ছে যে আপনার এই মোটর কগনিটিভ ফাংশনটা ইনক্রিজ হয়। এরপরে আসি আমরা হচ্ছে কোরিলেশনাল ডিজাইন। কোরিলেশনাল ডিজাইনটা হচ্ছে যে এইটাও এক ধরনের নন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, যেটা আমরা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কি সম্পর্ক আছে এইটা দেখি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। সো কোরিলেশনাল স্টার ডিজাইন গুলা হচ্ছে যে সাধারণত এইখানে ইফেক্ট এবং হচ্ছে যে অফ এক্সট্রেনাস ভেরিয়েবল, আর হচ্ছে যে বা যে ভেরিয়েবল গুলো আছে
এটার মধ্যে কি রিলেশনশিপ আছে এটা দেখা হচ্ছে যে এই কোরিলেশন ডিজাইনের মাধ্যমে। এটাও আমাদের একটা আমার এটা মূলত মাস্টার্স স্টাডি, কোর স্ট্যাবিলিটির সাথে ব্যালেন্স, অ্যাজিলিটি এবং আপার লিম্ব পাওয়ারের কি সম্পর্ক ব্যাডমিন্টন প্লেয়ারের এটা। তো কোরিলেশনাল স্টাডির হচ্ছে যে কি an approach to research that involves measuring different variable to see whether there is a predictable relation among the variable. তো এইটার মেইন গোল থাকে হচ্ছে যে আমরা একটা ভ্যারিয়েবল বা আরেকটার সাথে আরেকটা ভ্যারিয়েবল রিলেটেড কিনা এটা দেখার জন্য, বা একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক কিনা, সম্পর্কিত কিনা। সো এইটা হচ্ছে যে সাধারণত এক্সপেরিমেন্টাল রিসার্চ করার আগে আমরা এই স্টাডি গুলা করি। তো কোরিলেশনাল স্টাডির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি? সো কোরিলেশনাল স্টাডির ক্যাজুয়াল রিলেশনশিপ দেখে সাধারণত। সো এইখানে এই স্টাডিটা দেখতে পায় না হচ্ছে যে কজ ইফেক্ট রিলেশনশিপ, বা একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর কি সম্পর্ক আছে এটা দেখতে পারে না, বাট ক্যাজুয়াল কেমন সম্পর্ক আছে এটা দেখতে পারে। সো এইটা হিউম্যান বিহেভিয়ার প্রেডিক্ট করতে পারে, বাট এইটা বিহেভিয়ারের ফলে কি চেঞ্জ হচ্ছে বা কোনো রেজাল্ট ফাইন্ড আউট করতে পারে না। কস্ট ইফেক্টিভ এটা কোরিলেশনাল রিসার্চ, মানে খুব সহজেই করা যায়, বাট এইটা হচ্ছে যে আপনার কো-ফাউন্ডিং ফ্যাক্টর থাকে, এবং এইটার জন্য হচ্ছে যে দেখা যাচ্ছে এটা আপনার একটু এক্সপেন্সিভ হয়। ম্যাথোডোলজিক্যাল আর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হচ্ছে যে ইজিয়ার এবং ইমপ্লিমেন্টেবল, এটা একটু ডিফিকাল্ট এক্সপেরিমেন্টাল রিসার্চটা। এই ছিল আজকের ক্লাস। কোশ্চেন থাকলে বলেন।